আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। সাইফ আল ইসলাম গাদ্দাফি ছিলেন লিবিয়ার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে জটিল, বিতর্কিত ও দ্বৈত চরিত্রের একজন রাজনীতিক। একদিকে তিনি ছিলেন মুয়াম্মার গাদ্দাফির উত্তরসূরি হিসেবে বিবেচিত আধুনিক মনস্ক ও পশ্চিমমুখী সংস্কারের প্রতীক, অন্যদিকে তিনি জড়িয়ে পড়েছিলেন 2011 সালের রক্তক্ষয়ী দমনপীড়ন, যুদ্ধাপরাধের অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মতো গুরুতর অধ্যায়ের সঙ্গে। তার জীবন কেবল একজন ব্যক্তির উত্থান পতনের কাহিনী নয়, বরং আধুনিক লিবিয়ার রাষ্ট্র গঠনের ব্যর্থতা, আন্তর্জাতিক হস্তক্ষেপ, আরব বসন্তের বিপর্যয় এবং ক্ষমতার উত্তরাধিকার রাজনীতির এক জটিল প্রতিফলন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। 1972 সালে জন্ম নেয়া সাইফ আল ইসলাম ছিলেন মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র। ছোটবেলা থেকেই তিনি অন্য ভাইদের তুলনায় আলাদা হিসেবে পরিচিত ছিলেন। যেখানে গাদ্দাফির শাসন ব্যবস্থা ছিল কট্টর, কর্তৃত্ববাদী এবং অস্বচ্ছ, সেখানে সাইফ আল ইসলাম নিজেকে উপস্থাপন করেছিলেন শিক্ষিত, যুক্তিবাদী এবং সংস্কারমুখী একজন নেতা হিসেবে। তিনি পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠেন এবং দীর্ঘ সময় ইউরোপে কাটান। এই আন্তর্জাতিক পরিবেশই তাকে বাবার কঠোর ভাবমূর্তির বিপরীতে এক ধরনের গ্রহণযোগ্য মুখ হিসেবে গড়ে তোলে। 2000-এর দশকের শুরুতে লিবিয়া যখন দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল, তখন সাইফ আল ইসলাম হয়ে ওঠেন এই কূটনৈতিক অভিযানের মুখ্য চালক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা, ক্ষতিপূরণ চুক্তি এবং কূটনৈতিক পুনর্মিলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লকারবি বিস্ফোরণ, বার্লিন নাইট ক্লাবে হামলা এবং ইউটিএ ফ্লাইট 772 এর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে ক্ষতিপূরণ আলোচনায় তার উপস্থিতি তাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলে। এসব উদ্যোগে তিনি এমন একজন নেতার ভাবমূর্তি নির্মাণ করেন যিনি পুরনো শত্রুতা ভুলে বাস্তববাদী সমঝোতার পথে হাঁটতে আগ্রহী। একই সময় তিনি গাদ্দাফি ইন্টারন্যাশনাল চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে মানবাধিকার, নাগরিক সমাজ ও সংস্কারের কথা বলতে শুরু করেন। রাজনৈতিক বন্দীদের মুক্তি, সংবাদ মাধ্যমের ওপর কিছুটা স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি লিবিয়ার ভেতরে এক নতুন প্রত্যাশার জন্ম দেন। অনেক লিবীয়, বিশেষ করে শহুরে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্ম তাকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখতে শুরু করে। পশ্চিমা বিশ্লেষকরাও তাকে প্রায়ই রিফর্মার প্রিন্স বলে আখ্যা দেন। এই ভাবমূর্তির চূড়ান্ত প্রতীক ছিল তার শিক্ষা। 2008 সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা, যা শুনতে একজন আধুনিক গণতান্ত্রিক চিন্তাবিদের মতোই মনে হয়, কিন্তু এখানেও বিতর্ক ছিল। এলএসই পরে সমালোচনার মুখে পড়ে গাদ্দাফি পরিবারের সঙ্গে আর্থিক সম্পর্ক রাখার জন্য, বিশেষ করে সাইফ আল ইসলামের ফাউন্ডেশনের কাছ থেকে বড় অঙ্কের অনুদান গ্রহণের কারণে। ফলে তার একাডেমিক সাফল্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এবং এটি তার দ্বৈত চরিত্রের আরেকটি দিক উন্মোচন করে। এই সংস্কারবাদী মুখোশের আড়ালেই ছিল ক্ষমতার উত্তরাধিকার রাজনীতি। মুয়াম্মার গাদ্দাফি কখনো আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা না করলেও বাস্তবে সাইফ আল ইসলামই ছিলেন সবচেয়ে সম্ভাব্য উত্তরাধিকারী। সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা এবং গোত্রভিত্তিক রাজনীতিতে তিনি সরাসরি প্রভাবশালী না হলেও রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক ও কূটনৈতিক স্তরে তার অবস্থান ছিল শক্ত। অনেকের মতে গাদ্দাফি তার শাসন ব্যবস্থাকে ধীরে ধীরে রূপান্তরিত করে ছেলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনায় করছিলেন। এইসব হিসাব নিকাশ ভেঙে পড়ে 2011 সালের আরব বসন্তের ঢেউয়ে। তিউনিসিয়া ও মিশরের পর লিবিয়াতেও যখন গণবিক্ষোভ শুরু হয়, তখন সাইফ আল ইসলাম প্রথমে মধ্যস্থতার ইঙ্গিত দিলেও খুব দ্রুত তিনি কঠোর অবস্থানে চলে যান। তার টেলিভিশন ভাষণ, যেখানে তিনি গৃহযুদ্ধ ও রক্তপাতের হুমকি দেন, সেই সংস্কারবাদী ভাবমূর্তিকে মুহূর্তের মধ্যে ভেঙে দেয়। এই সময় তার বিরুদ্ধে সহিংস দমন পীড়নে সরাসরি ভূমিকা রাখার অভিযোগ ওঠে।
বিক্ষোভ দমনে গাদ্দাফি বাহিনীর নৃশংসতা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং সাইফ আল ইসলামকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের তালিকায় অন্তর্ভুক্ত করে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পর্যায়ে এসে সাইফ আল ইসলাম আর সংস্কারক নন, বরং একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসাবে পরিচিত হতে শুরু করেন। ন্যাটো হস্তক্ষেপ লিবিয়ার সংকটকে আরও গভীর করে তোলে। 2011 সালের মার্চে ন্যাটো বিমান হামলা শুরু হলে গাদ্দাফি শাসনের পতন অনিবার্য হয়ে ওঠে। জুন মাসে সাইফ আল ইসলাম ঘোষণা দেন যে তার বাবা নির্বাচনে যেতে প্রস্তুত এবং পরাজিত হলে ক্ষমতা ছাড়বেন। এই প্রস্তাবকে অনেকেই শেষ মুহূর্তের কূটনৈতিক চাল হিসেবে দেখেন, যা ন্যাটো প্রত্যাখ্যান করে। যুদ্ধ চলতেই থাকে এবং শেষ পর্যন্ত অক্টোবরে সিরতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। বাবা ও ভাইয়ের মৃত্যুর পর সাইফ আল ইসলাম আত্মগোপনে চলে যান, কিন্তু নভেম্বর 2011 সালে তিনি জিনতান অঞ্চলে ধরা পড়েন। এখান থেকেই শুরু হয় তার দীর্ঘ বন্দী জীবন ও আইনি জটিলতা। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে হেগে বিচারের জন্য চাইলেও লিবিয়ার নতুন কর্তৃপক্ষ দাবি করে যে তারা নিজ দেশেই বিচার করবে। এই দ্বন্দ্ব লিবিয়ার বিচার ব্যবস্থার দুর্বলতা ও আন্তর্জাতিক ন্যায় বিচারের সীমাবদ্ধতাকে স্পষ্ট করে। জিনতানে আটক অবস্থায় সাইফ আল ইসলামের বিচার শুরু হয়, কিন্তু তিনি ত্রিপোলির আদালতে সরাসরি হাজির হতে পারেননি। ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানি হয়। 2015 সালে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেক মানবাধিকার সংগঠন বলেছিল এটি ন্যায় বিচারের চেয়ে প্রতিশোধের রাজনীতি বেশি প্রতিফলিত করেছে। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখে, ফলে তার আইনি অবস্থান আরও জটিল হয়ে ওঠে। 2017 সালে পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ ঘোষিত এক সাধারণ ক্ষমার আওতায় জিনতানের একটি মিলিশিয়া তাকে মুক্তি দেয়। তবে এই মুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এবং তিনি এখনও আইসিসির চোখে পলাতক আসামি রয়ে যান। মুক্তির পর দীর্ঘ সময় তিনি প্রকাশ্যে আসেননি। এই নিঃশব্দ সময়টা তার রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠনের প্রস্তুতির পর্ব। 2021 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি আবারও আলোচনায় ফিরে আসেন। সেখানে তিনি লিবিয়ার বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে নির্বাচন ভীত বলে অভিযুক্ত করেন এবং নিজেকে দীর্ঘদিন আড়াল রাখার কৌশল ব্যাখ্যা করেন। তার বিখ্যাত মন্তব্য, ধীরে ধীরে ফিরতে হয়, স্ট্রিপটিজের মতো। এটি প্রমাণ করে যে তিনি রাজনীতির মনস্তত্ত্ব ভালোভাবেই বোঝেন। একই বছরের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নিবন্ধন করেন, যা গাদ্দাফিপন্থী শিবিরে নতুন করে আশার আলো সঞ্চার করে। তার এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে লিবিয়ার সমাজ এখনও পুরোপুরি গাদ্দাফি অধ্যায় অতিক্রম করতে পারেনি। গৃহযুদ্ধ, বিভক্ত প্রশাসন এবং নিরাপত্তাহীনতার মধ্যে অনেক লিবীয় স্থিতিশীলতার স্মৃতি খুঁজে ফেরে। সাইফ আল ইসলাম সেই স্মৃতিরই প্রতীক হয়ে ওঠেন। যদিও তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, তবুও কিছু জনগোষ্ঠী তাকে সম্ভাব্য ঐক্যবদ্ধ নেতা হিসেবে দেখতে শুরু করেন। এই দ্বৈততা, একদিকে অভিযুক্ত অপরাধী, অন্যদিকে সম্ভাব্য ত্রাতা, সাইফ আল ইসলামের রাজনৈতিক পরিচয়ের মূল বৈশিষ্ট্য। তার জীবন দেখায় কিভাবে একটি রাষ্ট্রের ভাঙনের মধ্যে ব্যক্তিগত রাজনৈতিক পুঁজি নতুনভাবে গড়ে ওঠে। তার হত্যার খবর, যা পশ্চিম লিবিয়ার জিনতানে ঘটেছে বলে দাবি করা হচ্ছে, যদি সত্য হয় তবে এটি লিবিয়ার অস্থির রাজনীতিতে আরেকটি রক্তাক্ত অধ্যায় যোগ করবে। সাইফ আল ইসলামের মৃত্যু কেবল একজন ব্যক্তির অবসান নয়, এটি গাদ্দাফি উত্তরাধিকার রাজনীতির সম্ভাব্য চূড়ান্ত পর্ব। তার জীবনের প্রতিটি ধাপে যে দ্বন্দ্ব, বিতর্ক ও বৈপরীত্য ছিল, তা লিবিয়ার রাষ্ট্র ও সমাজের ভেতরের গভীর সংকটেরই প্রতিফলন। তিনি কখনো সংস্কারের প্রতীক, কখনো দমন পীড়নের মুখ, কখনো আন্তর্জাতিক কূটনীতিক, কখনো যুদ্ধাপরাধের অভিযুক্ত। এই কারণেই সাইফ আল ইসলাম গাদ্দাফি শুধু একজন ব্যক্তি নন, তিনি লিবিয়ার আধুনিক ইতিহাসের এক জীবন্ত উপমা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।